আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 2024 থেকে 2026 এই মাত্র দুটো বছরে একটা মানে পলিটিক্যাল দল, রাইট উইং, যারা সেকুলারিজমে যে রাজ্যটা বিশ্বাস করত, ওয়েস্ট বেঙ্গল, সেখানে গেরুয়া ঝড় তুলে দিল কি করে? মাত্র 2 বছরের ব্যবধানে, 24-25 এবং 26-এর শুরু, বলা যায় 2 বছর। কারণ ওপাশে যদি মোহাম্মদ ইউনূসের আশা আপনি দেখেন, জুলাই আন্দোলন যদি দেখেন, তাহলে পরে 2 বছরই ধরা যায়। একটা ভারতবর্ষ ছিল একটা সেকুলার রাষ্ট্র, বিশেষ করে পশ্চিমবঙ্গ। তাদের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক ছিল, সেটা একটা অটুট বন্ধন ছিল। তার মধ্যে ভালোবাসা ছিল, প্রেম ছিল, প্রীতি ছিল। সেগুলো সমস্ত ধীরে ধীরে নষ্ট হলো এবং 2 বছরের মধ্যে বিজেপি পুরো গেরুয়া ঝড় তুলে পশ্চিমবঙ্গ দখল করে নিল। কেন? আপনারা কখনো বিচার বিশ্লেষণ করেছেন কেন? আমি অনেক বিচার বিশ্লেষণ করেছি, অনেকের সঙ্গে কথা বলেছি, অর্থনীতিবিদ, সমাজবিদ, শিক্ষাবিদ, সাধারণ মানুষ, রাজনীতিক, অনেকের সঙ্গে কথা বলেছি এইটা নিয়ে, যে কি করে হলো। সকলের বক্তব্য যদি এক জায়গায় আপনি নিয়ে আসেন, তাহলে ব্যাপারটা হয় এটা, যে বাংলাদেশের জন্যই কিন্তু আজকে বাংলাদেশের এই অবস্থা। মনে করুন 2024 সালে ইউনূসের ঢাকায় আগমন, এসেই তিনি উত্তর পূর্বাঞ্চলকে অস্থির করার একটা বার্তা দিলেন। ভারতবর্ষ নড়ে চড়ে বসলো। তারপর আপনার দেশে রাইট উইং গুলো সমস্ত দা কুড়ুল নিয়ে বেরিয়ে পড়লো আওয়ামী লীগ মারতে, কাটাকাটি চলল। সরকার পরিবর্তন হলে গন্ডগোল হয়, এ পার্টি ও পার্টিকে মারে, আমাদের এখানেও চলে, কিন্তু কারুর গোড়ালি কেটে দেওয়া হয় না, কারুকে মেরে ঝুলিয়ে দেওয়া হয় না। আমরা মুসলমানদের বাড়ি ঘর দর জ্বালাইনি, একটা মুসলমানেরও কিছু হয়নি, কোনো মসজিদ আমরা ভাঙিনি। আপনারা মন্দির ভেঙেছেন, আপনারা হিন্দু নারীদের নির্যাতন করেছেন, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছেন, সন্তানের সামনে তার মাকে ধর্ষণ করেছেন, তাদেরকে ধর্ষণ করে পুকুরে ফেলে দিয়েছেন, ডোবায় ফেলে দিয়েছেন, নাবালিকা মেয়েগুলোকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছেন, টাকা না দিলে নিয়ে পাবে না, তারপরে তাকে ধর্ষণ করে গলা টিপে মেরে তার বাড়ির সামনে ফেলে এসছেন। এগুলো তো আপনারা করেছেন। তারপরে হচ্ছে আস্ফালন, এই সার্জিস আলম থেকে এই সার্জিস আলম থেকে নাহিদ ইসলাম পর্যন্ত তাদের যে আস্ফালন, এবং ভারত দখলের জন্য প্রাক্তন সেনাবাহিনীর অফিসারদের সেই যে পদযাত্রা, খুঁড়োতে খুঁড়োতে আমাদের দেহে এখনো বল আছে, আমরা 4 দিনে কলকাতা দখল করে নেব। ভারত কিন্তু ধীরে ধীরে বুঝলো যে এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই। আর ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের মানুষও বুঝলো যে এতদিন আমরা যাদেরকে ভালোবাসতাম, বুকে টেনে নিতাম, তাদের প্রকৃত চরিত্র কিন্তু অনেকটাই পাল্টেছে। তাদের মধ্যে একটা মৌলবাদ লুকিয়েছিল, যেটা বেরিয়ে পড়েছে। কিছু মানুষ মুখোশ পরে থাকে না, সব মানুষ নয়, এই যারা এগুলো করেছে, এই যে মুখোশ পরা মানুষগুলো, এই তারা দাঁত নখ বের করে একেবারে সমাজকে ছিন্ন ভিন্ন করতে শুরু করলো। ফলে ভারত তো আরো সতর্ক হলো। আপনাদের ওখানে যেমন আপনারা সিআইএর দ্বারা রেজিম চেঞ্জ হয়েছে,
রেজিম চেঞ্জ তো শেখ হাসিনার হয়েছে, সেই রেজিম চেঞ্জের পেছনে আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর অনেক হাত আছে। জামাতের নেতারা এখানে এসে বৈঠক করেছেন, তাদেরকে ফান্ডিং গিয়েছে, এখন সমস্ত বেরোচ্ছে, প্যান্ডোরার বক্স খুলে গেছে, এখন সব বেরোচ্ছে, এই তদন্ত সব শুরু হবে। আমি বিকেলে যে ভিডিওটা করব বলেছিলাম মহাকালী, অপারেশন মহাকালী, তাতে আমি সব বলবো। এখন বলছি কেন হঠাৎ গেরুয়া ঝড়টা এসে উঠল এবং সমস্ত সীমান্ত অঞ্চলে। এর পেছনে 2024 থেকে মমতা ব্যানার্জি সিংহাসন তখ্ত পালটের জন্য এখানে একটা ইন্টারনাল রেজিম চেঞ্জ হয়েছে। কিভাবে হয়েছে? সংঘ পরিবার গত 2 বছর ধরে নিরলস ভাবে সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে হিন্দুদের বুঝিয়েছে, আমরা যদি এখন একত্র না হই তাহলে একদিন ওপারের লোক এসে, কারণ ক্ষমতায় যিনি বসে আছেন তিনি ওপারের লোক ঢুকিয়ে দেবেন, তারা ওপারের লোক এসে আমাদেরকে কেটে কুচি কুচি করে দেবে, আমাদের 46-এর দাঙ্গার মতো, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস হয়েছিল তো সোহরাওয়ার্দীর নির্দেশে। শয়ে শয়ে হিন্দু মারা গেছে, হাজারে হাজারে হিন্দু মারা গেছিল, কিন্তু আর একটা গোপাল পাঠা তো নেই যে প্রোটেকশন দেবে। এইভাবে ধীরে 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 হিন্দুরা কিন্তু একত্রিত হতে শুরু করলো। আরো একটা কারণ হচ্ছে মুসলিম অ্যাপিজমেন্ট, মানে মমতা ব্যানার্জি মুসলিমদের প্রতি তার অনুরাগ, তার মুসলিম ভোটের জন্য তাদেরকে সমস্ত রকমের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি হাওড়ার ডোমজুর থেকে আমতা ফামতা ওই সাইডে যান, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা আপনি যান, যে সমস্ত অঞ্চলে মুসলমানরা সংখ্যা গুরু হয়ে রয়েছে, সেখানে পরিষ্কার বলা হতো মেয়েদের যে বোরকা ছাড়া বাড়ি থেকে বেরোবি না, তাহলে পরে গলা কেটে দেবো, বলা হতো। এই যে ভেতরে 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 একটা 2 বছর ধরে একটা সংঘ পরিবার যে একটা কাজ চালিয়ে গেছে, তারপরে যেটা হলো এসআইআর হলো। এসআইআরে একটা বিরাট সংখ্যা বেরিয়ে গেল এবং খুব সচতুর ভাবে একটা জিনিস রটিয়ে দেওয়া হলো যে এসআইআর এর যে নতুন লিস্ট বেরোচ্ছে, সেই লিস্টে যদি লিস্ট অনুযায়ী যদি ভোট না পড়ে, তাহলে এনআরসিতে এর কিন্তু ছাপ পড়তে পারে। আমার ভোটার লিস্টে নাম উঠেছে এসআইআর এর পরে, আমি ভোটটা দিলাম না। যখন এনআরসি হবে তখন জিজ্ঞেস করবে আপনি কেন ভোট দেননি। এটা যদিও বাস্তবে হবে না, কিন্তু তখন খুব চতুরামির সঙ্গে এটাকে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দেওয়া হয়, যার জন্যই আমেরিকা থেকে, লন্ডন থেকে লোক ছুটে এসছে, চেন্নাই ব্যাঙ্গালোরে যারা ছিল ট্রেন ভর্তি করতে ছুটে এসছে, এবং তারা বুঝে গেছে এখানে ইন্ডাস্ট্রিতে কিছু হবে না। তিনি যে চপ শিল্পের বুদ্ধি দেন, ঘুগনি পাউরুটি কেনার বুদ্ধি দেন, তার বেশি তো তার চিন্তা নেই। তো মানুষ বুঝে গিয়েছে যে এনাকে রাখলে পরে আমরা অসুরক্ষিত। তাহলে হিন্দুরা একজোট বেঁধেছে, একজোট বেঁধে একেবারে ভূমিধস ভোটে একেবারে বিজেপিকে জিতিয়ে মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছেড়ে দিল। আর এর মধ্যে সব থেকে বেশি বিপদে পড়ল বাংলাদেশ। শুরুটা কি করেছিল? বাংলাদেশ
এই যত সন্ত্রাসবাদী আছে বাবর সহ যারা ফাঁসির আসামি ছিল তাদেরকে কিন্তু জেল মুক্ত করে দেওয়া হয়েছিল। যত ধরনের অপরাধ করা যায় সেই অপরাধ করে ইনডিমনিটি দেওয়া হয়েছিল। ভারতবর্ষ সব নজরে রেখেছে, কিচ্ছু বলেনি। ভারতবর্ষ যা করে ভেতরে 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 করে। ভারতবর্ষ ভেতরে ভেতরে কাজ করে আপনাদের এখন যা কোণঠাসা করে দিয়েছে তার জন্য একমাত্র নিজেদের দূষণ। কখনো দুষবেন না যে একটা সেকুলার একটা রাজ্য ছিল, যে সেকুলার রাজ্যটা এরকম ভাবে তারা রাইট উইং এ কি করে পরিবর্তন হলো। রাইট উইং এ পরিবর্তন করার জন্য দায়ী কিন্তু আপনারাই। আমরা কিন্তু সেকুলারই ছিলাম, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আমরা কিন্তু একসঙ্গে ছিলাম। আমরা মার খেতাম তৃণমূলের, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু এক ছিলাম। কিন্তু যখনই বুঝতে পারলাম যে বর্ডার খুলে দেওয়া হচ্ছে এবং ওপার থেকে লোক আসছে যারা এখানে এসে খুন কামারি করে চলে যাচ্ছে, এবং মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মঞ্চে বলছেন আমি যদি একটা অংশকে বলি, একটা সম্প্রদায়কে বলি 10 মিনিটের জন্য, তাহলে সব কেটে কুচি কুচি করে দিয়ে চলে যাবে। কাদের কথা বলছেন তখন? বাংলার মানুষ বোঝেনি? বাংলার মানুষ সব বুঝেছে। বাংলার মানুষ ভোটের মাধ্যমে আনে, ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে। সুতরাং আজকে যারা বাংলাদেশের মানুষ, যারা আজকে পশ্চিমবঙ্গকে সেকুলারিজম থেকে রাইট উইং বলে যারা গালাগালি করছেন, তারা নিজেদের অন্তরে একবার হাত দিয়ে ভাববেন যে আপনারা কি করেছেন। ভেতরে যে হিন্দুত্ব ভাবটা ছিল না, এই হিন্দুত্ব ভাবটাকে আপনারা চাগিয়ে দিয়েছেন। আর একটা কথা মনে রাখবেন, যে এই হিন্দুত্ববাদ যেটা গড়ে উঠেছে সেটা আরো বিস্তার পাবে। সারা ভারতবর্ষ আগামী 5 বছরের মধ্যে পুরো গেরুয়ায় ভর্তি হয়ে যাবে। তারপরে মুসলমানরা যাবে কোথায়? আজকে একটা রাজ্যে আজকে এই ভূমিধস ভোট হওয়ার পর পুরো মুসলমানরা ঘরে ঢুকে গেছে, একটা মুসলমান নেই। আপনি চৌরঙ্গি থেকে পার্ক স্ট্রিট হয়ে একেবারে আপনি পুরো কলকাতা ঘুরুন, ফুটপাতের ওপরে যত মুসলমানদের দোকান ছিল মেটিয়াবুরুজে সব ফাঁকা হয়ে গেছে, দোকান বন্ধ, ঝাঁপ বন্ধ করে দিয়ে চলে গেছে। বিরিয়ানির যত দোকান ছিল সব বন্ধ হয়ে গেছে। যত পাঁঠার মাংসের দোকান ছিল শুধু হিন্দু কসাইদের মাংসের দোকানগুলো খোলা আছে, মুসলমানরা ঝাঁপ বন্ধ করে বেরিয়ে গেছে। কারণ রাগটা হচ্ছে গিয়ে এখন হিন্দু ভার্সেস মুসলিমে পরিণত হচ্ছে। আর এর পেছনে সম্পূর্ণভাবে দায়ী বাংলাদেশ এবং একমাত্র বাংলাদেশ। এই যে শত্রুতা আপনারা করেছেন জীবনে মিটবে না, জীবনে মিটবে না। আপনারা না পাবেন ভিসা, না পাবেন খাদ্য, না পাবেন সহযোগিতা। তারপরে আবার যত চীন আর পাকিস্তান করবেন তত কিন্তু দেখবেন আপনাদের অবস্থা আরো খারাপ হবে। এই যে পাকিস্তান এত বলতো যে আমরা পূর্ব দিক দিয়ে আক্রমণ করব, কেন? কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল, পূর্ব দিক দিয়ে আক্রমণ করার সুবিধে। এই যে মহসিন নাকভি এখন এসছেন, ও তো একটা চোর। ভারতীয় ক্রিকেট বিশ্বকাপের টিকিটটা কাপটা নিয়ে ও ব্যয় করে চলে যাচ্ছিল, এয়ারপোর্টে ধরা পড়েছে। তারপর থেকে ওকে বলে কাপ চোর মহসিন নাকভি। আপনারা গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন মহসিন নাকভি। আমি এক বিন্দু মিথ্যে কথা বলছি না। তো এখন আপনার পাপের শাস্তি ভোগ করতে হবে। এই পাপের শাস্তি ভোগ করুন আর দেখতে থাকুন সামনে কি কি হয়। আপনাদের দুর্গতির কিন্তু সীমা নেই, অসীম দুর্গতির মুখে পড়েছেন আপনারা, এবং এই দুর্গতির জন্য সম্পূর্ণভাবে আপনারাই দায়ী। শুরু করেছিলেন আপনারা, শেষ করবেন ভারতবর্ষ, নরেন্দ্র মোদী। সবাই ভালো থাকবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই
দিল্লি না বেইজিং, কার হাত ধরছেন তারেক রহমান? বিষয়টি নিয়ে আলাপ করবার আমাদের সংবাদের সোর্স হচ্ছে উত্তর পূর্ব ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ, এবং নর্থ ইস্ট নিউজে বাংলাদেশি সিনিয়র সাংবাদিক এনায়েত কবির আজকে একটি স্টোরি করেছেন। সেই স্টোরির আলোকে আমরা কথা বলতে চাই। স্টোরিটির শিরোনাম, হুইচ ওয়ে উইল তারেক রহমান টিল্ট চায়না, ইন্ডিয়া অর ইউনাইটেড স্টেটস? অর্থাৎ তারেক রহমান কোন দিকে ঝুঁকছেন, চীন, ভারত নাকি মার্কিন যুক্তরাষ্ট্র? বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিশাল বাকবদল। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের প্রথম বিদেশ সফর কোন দেশে হবে তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভূ রাজনৈতিক জটিলতার গোলকধাঁধায় তিনি কি হাত মেলাবেন চীনের সাথে, নাকি গুরুত্ব পাবে ভারত কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র? এই মুহূর্তের ভিডিওতে আমরা এমন কিছু চাঞ্চল্যকর তথ্য বিশ্লেষণ করব যা বাংলাদেশের আগামী কয়েক দশকের ভূ রাজনীতি বদলে দিতে পারে। বিশেষ করে কেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিডার শীর্ষ কর্মকর্তারা এখন বেইজিং মুখে, সেই গোপন সমীকরণ আজ আপনাদের সামনে তুলে ধরব। প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী জুন মাসে চীনে নিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে কাজ করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। গুঞ্জন শোনা যাচ্ছে গুয়াংজুতে একটি বিডা অফিস দ্রুত চালু করার জন্য তারা একটি চীনা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকেও নিয়োগ দিয়েছেন। পরিকল্পনা হলো প্রধানমন্ত্রী সেখানে গিয়ে অফিসটির উদ্বোধন করবেন। তবে সমালোচকরা বলছেন এই সফর দিয়ে দেশে কতটা বিনিয়োগ আসবে তা বড় প্রশ্ন হলেও ডক্টর ইউনূসের তথাকথিত ওয়ান্ডার বয় আশিক চৌধুরী নিজের অবস্থান এতে অনেকটা পোক্ত হবে। এর আগে আশিক চীনের 3টি প্রদেশে উচ্চ পর্যায়ের বিনিয়োগ বৈঠক করেও সাফল্যের দেখা পাননি। গত 2 বছর ধরে চীনা বিনিয়োগে যে স্থবিরতা চলছে তা কাটাতে তিনি এখনো ব্যর্থ। তবুও কেন এই মরিয়া চেষ্টা? প্রধানমন্ত্রীর সফরের আগে গত মাস থেকেই শুরু হয়েছে প্রস্তুতির তোড়জোড়। বিএনপি ঘরানার জোটের কয়েকটি দল গত মাসে চীন সফর করে এসেছে। এর পরপরই প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহর নেতৃত্বে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন ভ্রমণ করেন। থেমে নেই শীর্ষ নেতৃত্ব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল তিতুমিরও সম্প্রতি চীন সফর শেষ করেছেন। মে মাসের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান একটি প্রতিনিধি দল নিয়ে বেইজিং গিয়েছিলেন অত্যন্ত সংবেদনশীল তিস্তা মিশন নিয়ে। উল্লেখ্য যে এর আগে খলিলুর রহমান ভারত ও যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেও প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি চূড়ান্ত করতে পারেননি। ভারত আগে এজেন্ডা চূড়ান্ত করতে চায়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে তারেক রহমানের ওপর পুরনো এফবিআই নিষেধাজ্ঞা এখনো একটি অমীমাংসিত বাধা হিসেবে রয়ে গেছে। পরিস্থিতি নাটকীয় মোড় নেয় গত 7ই মে 2026 ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে এক নৈশভোজে যোগ দেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরের দিন এক গোল টেবিল বৈঠকে তিনি স্পষ্ট করে দেন তারেক রহমানের চীন সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পুনর্ব্যক্ত করেন যে চীন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনকল্যাণে পূর্ণ সহযোগিতা করবে। তার দাবি, নতুন সরকার আসার পর চীন ইতিমধ্যে প্রায় $100 মিলিয়ন বিনিয়োগ করেছে, যা 10,000 কর্মসংস্থান সৃষ্টি করবে। এছাড়াও তিস্তা নদী মাস্টার প্ল্যান, মোংলা পোর্টের আধুনিকায়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের আবাসিক হল নির্মাণেও চীন কাজ করছে। জ্বালানি খাতেও চীনের আগ্রহ তুঙ্গে। গ্রিন এনার্জি, আইটি এবং
ইলেকট্রিক ভেহিকেল নিয়ে তারা কাজ করতে চায়। মজার ব্যাপার হলো বিএনপি সরকার 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা নিয়েছে, চীন সেখানে প্রধান সহযোগী হতে চায়। অন্যদিকে সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রেও চীন এগিয়ে যাচ্ছে। এবছর তারা 32,000 বাংলাদেশিকে ভিসা দিয়েছে, যা বছর শেষে 1 লাখে পৌঁছাতে পারে। বর্তমানে সপ্তাহে 45টি সরাসরি ফ্লাইট চলছে ঢাকা চীন রুটে। এর ঠিক বিপরীতে ভারত পশ্চিমবঙ্গের নির্বাচনের দোহাই দিয়ে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে, যা জনমনে প্রভাব ফেলছে। তারেক রহমানের এই সম্ভাব্য সফরে মূল এজেন্ডা দুটি: এক, তিস্তা প্রকল্প এবং বাংলাদেশ চীন মিয়ানমার সংযোগ সড়ক। এটি শুধু বাণিজ্যিক নয়, বরং চরম কৌশলগত। মালাক্কা প্রণালীতে কোনো সংকট হলে চীনের জন্য বিকল্প রুট প্রয়োজন, আর সেই পথ হবে চট্টগ্রাম ও কক্সবাজার হয়ে। চীনের এই প্রবেশে 3টি বড় স্বার্থের সংঘাত তৈরি হয়েছে। এক, চীন চায় সামরিক ও বাণিজ্যিক প্রবেশাধিকার। 2, যুক্তরাষ্ট্র চায় এই অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে। 3, ভারত চায় উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ 7 সিস্টার্সের নিরাপত্তা নিশ্চিত করতে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রিমিয়ার লি সিয়াং এর আনুষ্ঠানিক আমন্ত্রণ গ্রহণ করে তারেক রহমান যদি জুনে বেইজিং যান, তবে সেটি হবে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে এক বিশাল ধাক্কা। তবে মনে রাখতে হবে, এই ত্রিমুখী ভূ রাজনৈতিক লড়াইয়ে বাংলাদেশ যেন কোনো প্রক্সি যুদ্ধের ময়দান না হয়ে ওঠে। তারেক রহমানের এই সফর কি বাংলাদেশের জন্য আশীর্বাদ হবে, নাকি জটিলতা আরো বাড়াবে? এটি এখন দেখার বিষয়। ভারতকে বাদ দিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে তারেক রহমান যদি প্রথম চীনের দিকে হাত বাড়িয়ে দেন, তাহলে তার পরিণতিটা কি ঘটতে পারে সেটি এখন বিবেচ্য বিষয়। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি।